আসসালামু আলাইকুম। শুরু করছি আমার আলাদিন পর্ব ১৬। লেখিকা জাবিন ফোরকান। গল্প পাঠে আমি তাসনিম জান্নাত। দ্বিতলা বাড়িটার সামনে বেশ কতক মানুষের ভিড়। শেষ রাত হওয়া সত্ত্বেও আগ্রহী লোকের কমতি নেই। নিচতলার জানালা দিয়ে বাইরের কর্মকাণ্ড ভয়ার্ত চোখে দেখে যাচ্ছে তিতলি। তার বাবা মিস্টার চৌধুরী তরুণ ছেলেপেলেগুলোর সাথে ঝামেলায় জড়িয়েছেন। লিডার গোছের ছেলেটার নাম বখতিয়ার। ঘাড়ের কাছে ট্যাটু, চুলগুলো খুস্কো, চোখেও কেমন যেন নেশালো ভাব। মিস্টার চৌধুরীর কলার চেপে ধরে হুমকি দিচ্ছে রীতিমতো। আপনার মেয়েকে শুধু আমি বিয়ে করব, বুঝেছেন চৌধুরী সাহেব? ২টা বছর প্রেম করার সময় ওর মনে ছিল না মান সম্মানের কথা। আমার পার্টি কিন্তু ক্ষমতায় আছে, বুঝে নিয়েন। তেড়িবেড়ি করলে একেবারে গায়েব করে ফেলাম। তিতলির বুক কাঁপছে। স্কুল লাইফের সাদাসিধা ভদ্র ছেলেটা এমন জঘন্য একটা মানুষে পরিণত হবে সে কল্পনাও করেনি। প্রেম বলে যেটা চালিয়ে দিচ্ছে সেটা ঠিক প্রেমও ছিল না। তিতলি একটুখানি পাত্তা দিত এই যা। সাইবান আসার পর থেকে তার জীবনটাই বদলে গিয়েছে। অন্য কারোর সঙ্গে প্রেম করার প্রশ্নই আসে না। তিতলির মা মেয়ের পাশে দাঁড়িয়ে দোয়া দরুদ পড়তে শুরু করে দিয়েছে। এমন সময় দুটো বাইক এসে থামলো তিতলিদের বাড়ির সামনে। লাফিয়ে নামলো আফনান, নীরব আর অনুরাগ। দ্বিতীয় চিন্তা ছাড়াই প্রত্যেকে ছুটে এসে ভিড়ের মাঝে ঢুকে পড়ল। ছেলেদের মধ্যে হট্টগোল বেঁধে গেল। অনুরাগ মাঝখানে দাঁড়িয়ে মিস্টার চৌধুরীকে আড়াল করে বলল, এক্সকিউজ মি, এটা কোন ধরনের অসভ্যতা? রাত বিরাতে একটা ভদ্র বাড়িতে এসে ভদ্রলোককে বিরক্ত করছেন কেন? পুলিশকে জানাতে বাধ্য হব কিন্তু। অনুরাগের কথায় বখতিয়ার ভীষণ চটে গেল। প্রতিদ্বন্দ্বিতা আশা করেনি সে। নিচের একটা হাত তুলে দ্বিধা ছাড়াই শতান অনুরাগকে থাপ্পড় দিয়ে বসল সে। আঁতকে উঠল সবাই। হাউ স্কাউন্ডেল! নীরব খেকিয়ে উঠে বখতিয়ারকে পিছন থেকে ঘুষি দিতে যাচ্ছিল। তবে দলের অন্য দুটো ছেলে নীরবকে জাপটে ধরে ফেলল। অনুরাগ ভালোই ব্যথা পেয়েছে। মুখের ভেতর রক্তের নোনতা স্বাদ টের পাচ্ছে এখন। মিস্টার চৌধুরী অনুরাগকে ধরে ফেললেন, আর্তনাদ করে বললেন, তোমাদের সমস্যাটা কি? সাধারণ মানুষকেই পাও শুধু জ্বালাতন করতে? সাধারণ? আপনার কাছে যে টাকার বস্তা আছে বাইর করেন। এত টাকা পোকায় খেয়ে শেষ করতে পারবে না। এলাকার উন্নতির জন্য লাখ পাঁচেক দিতে সমস্যা কি? টাকা দিবেন নাকি মেয়ে দিবেন, আপনার ব্যাপার। কুটিল হাসি মেখে বলল বখতিয়ার। পরক্ষণে চোখ ঘুরিয়ে তাকালো বাড়ির ভেতর দাঁড়ানো তিতলির দিকে। কেঁপে উঠল মেয়েটা। বাঁকা হাসলো বখতিয়ার। অশ্লীলভাবে ঠোঁট চালালো সে। তবে তার সুখ দীর্ঘক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করে পিছন থেকে একটা গরুগম্ভীর আওয়াজ ভেসে এলো। থোবরা বরাবর বাংলাদেশের মানচিত্র বসিয়ে দিতে চাই, নিবি? বখতিয়ার ভীষণ অবাক হয়ে ঘুরে তাকিয়েছে। কি তাকায়নি, তার চোয়াল বরাবর প্রচণ্ড শক্তিতে একটা ঘুষে আছড়ে পড়ল। এতটাই জোরে যে বখতিয়ারের শরীরটা ছিটকে পড়ল মাটিতে। মনে হলো চোয়ালের হাড় বুঝি নড়ে গিয়েছে। তার দলের ছেলেরা আটকে উঠে ঝট করে সামনে তাকালো। আবছায়া লাইটের আলোর প্রতিফলনে ভেসে উঠল ছায়ামূর্তিটি। সুঠাম শরীরের অধিকারী। জ্যাকেট পরে থাকলেও শক্তিশালী বাহু স্পষ্ট বোঝা যাচ্ছে। সুদর্শন তীক্ষ্ণ চেহারায় জ্যান্ত হিংস্রতা। ভ্রু পিয়ার্সিং চিকচিক করছে আসনি সংকেতের মতন। দণ্ডায়মান সাইবান আলাদিন। কোন শালা তুই? বখতিয়ার কথায় কোকিয়ে চিৎকার করে উঠল, কল মি ড্যাডি। তীর্যক হেসে ঝাঁঝালো কণ্ঠে জবাব দিল সাইবান। তার নয়নজোড়া ক্ষিপ্তভাবে চারপাশে পর্যবেক্ষণ করল। অনুরাগের ফুলে উঠতে থাকা গাল, আতঙ্কিত মিস্টার চৌধুরী আর সবশেষ জ্বলজ্বলে দৃষ্টিতে আশা নিয়ে তাকিয়ে থাকা তিতলি। সাইবানের সঙ্গে চোখাচোখি হতেই মেয়েটা দৌড়ে বাড়ির বাইরে চলে এলো। সাইবান অবশ্য নাটক দেখতে দাঁড়িয়ে থাকলো না। তিতলিদের বাড়ির পাশেই নতুন কিছু জিনিস তৈরির কাজ চলছিল। হনহন করে এগিয়ে গিয়ে সেখানে পড়ে থাকা একটা চালাকাঠ তুলে নিল সাইবান। মিস্টার চৌধুরী ভড়কে গেলেন এই ছেলের এমন রুদ্র রূপ দেখে। বাবা, আস্তে আস্তে, মারামারির কি দরকার? চান্দাবাজ আর ইফটিজারের জন্য মায়ের ওপর কোনো কথা নেই। আপনি সরুন আঙ্কেল। বখতিয়ার কোনো মতো উঠে দাঁড়িয়েছে কি দাঁড়ায়নি, সাইবান শটান কাঠটা দিয়ে জোরালো আঘাত এনে বসলো ছেলেটার পাঁজর বরাবর। মুহূর্তেই গোনাগুলো বেঁধে গেল। আফনান, নীরব, অনুরাগ এরাও আর বসে রইল না। আশেপাশে যে যা হাতে পেয়েছে সেটা নিয়েই চড়াও হলো। ধস্তাধস্তির মাঝে বখতিয়ার কলার ধরে টানতে টানতে বাড়ির সিঁড়ির কাছে নিয়ে গেল সাইবান। ঠিক তিতলির পায়ের সামনে বান্দাকে উপর করে ফেলে পিঠের ওপর পা দিয়ে চেপে ধরল। এক হাতে চালাকাঠ ধরে রেখে শাসালো। আমি যা যা বলবো, বাঁচতে চাইলে তাই তাই রিপিট করবি। বল।
আম্মাজান আমাকে মাফ করে দেন। আমি আর জীবনেও আপনার দিকে কুনজরে তাকাবো না। যদি তাকাই তাহলে আমি কুত্তার পা চাটি। বল। বখতিয়ার জোর করে ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে। অপমানে টকটকে হয়ে গিয়েছে সম্পূর্ণ। সাইবান আরো জোরে চেপে ধরলো তাকে। বলবি নাকি উদম কেলানি খাবি? ডিম থেরাপি শুধু তোর পার্টির বস্তিগুলো না, আমিও দিতে জানি। আম্মাজান, বলতে বাধ্য হলো বখতিয়ার। বাঁকা হাসি ফুটলো সাইবানের ঠোঁটে। সে শিখিয়ে দিল, আম্মাজান আমাকে মাফ করে দিন। আম্মাজান, আমাকে মাফ করে দিন। আমি দুধ খাওয়া বাচ্চাটি হয়ে যাব। মেয়ে দেখলে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে উল্টো দিকে দৌড় দেব। আমি দুধ খাওয়া। শুনতে শুনতে বুকে দুবাহু বেঁধে বেশ উপভোগ করে গেল তিতলি। বক্তৃতা ছাড়া পেল টানা 7টা মর্মান্তিক বাক্য উচ্চারণ করার পরেই আশেপাশের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিল। অনেকে আবার ভিডিও করে রাখলো। সবশেষে উঠে পড়ে টলতে টলতে যখন সে নিজের দলের ছেলেদের কাঁধে ভর দিয়ে বাড়ির বাইরের দিকে এগোলো, তখন পেছনে তাকিয়ে সাইবানের সঙ্গে দৃষ্টি মেলালো। এলাকাটা কাঁধে ঠেকিয়ে বান্দা এক হাতে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে পুরে রেখেছে। ভ্রু কুঁচকে তীব্র অসহনীয় এক দৃষ্টিতে বখতিয়ারের দিকে তাকালো সে। তোকে আমি দেখে নেব। দাঁত কিরমির করে উচ্চারণ করলো বখতিয়ার। সাইবান খিলখিল করে হেসে উঠে ঠোঁট থেকে সিগারেটটা সরিয়ে বলে উঠল, তুই কি রাত কানা এখন দেখতে পাচ্ছিস না? আপনার নীরব একযোগে অট্টহাসিতে ফেটে পড়ল। অনুরাগ অবধি হাসতে গিয়ে নিজের ব্যথা পাওয়া গালটা চেপে ধরল। অপমানের চূড়ান্ত পর্যায়ে পেরিয়ে যাওয়ায় বখতিয়ার আর দাঁড়িয়ে থাকতে পারল না। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বেরিয়ে গেল গেটের বাইরে, অনুসরণে তার সাঙ্গপাঙ্গ। চারপাশে শুনশান হয়ে পড়তে তিতলি ছুটে এসে সাইবানকে জাপটে ধরল। থ্যাঙ্কস দোস্ত, কি ভয় পেয়ে গিয়েছিলাম আমি। আব্বুকে যাচ্ছে তাই ভাবে হুমকি দিচ্ছিল। সাইবান খানিকটা বিব্রত হলো, তিতলির মানসিক অবস্থার কথা চিন্তা করে সরিয়ে দিল না। শুধু একটি হাত মেয়েটার মাথায় রাখল। ইটস ওকে নাও। তোমাদের সবাইকে যে আমি কি বলে ধন্যবাদ দেব। বলতে বলতে মিস্টার চৌধুরী সিঁড়ির ওপরেই বসে পড়লেন। অনুরাগ তাকে ধরল। মিসেস চৌধুরীও ছুটে এলেন। এদের জ্বালায় বাঁচি না আর। থানায় জিডিও করে রেখেছি, যদি পুলিশ একটু গুরুত্ব দিত। টাকা ঢেলেও লাভ হচ্ছে না। পার্টি ক্ষমতা আছে তো, পলিটিক্সের পাওয়ারের উৎসে বেশি। এদের সাথে বেশি ঝামেলা না জড়ানোই ভালো। প্রতিবেশীদের কেউ একজন বলল, তবে সাইবান পাত্তা দিল না। নিজের কাছ থেকে সাবধানে তিতলিকে দূরে সরিয়ে দাঁড়িয়ে চালাকাঠ ফেলে দুহাত ওপরে তুলে খানিক আড়মোড়া ভাঙল বুঝি। তারপর অবিচলিত কণ্ঠে বলে উঠল, আন্টি, এক মগ কফি হবে? শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে। মিসেস চৌধুরী এত চিন্তার মাঝেও না পারতে হেসে ফেললেন। দ্রুত বাড়ির ভেতর যেতে যেতে বললেন, অবশ্যই, তোমরা সবাই ভেতরে এসো। একেবারে সকালের নাস্তা না খাইয়ে কিন্তু ছাড়ছি না। আজকে সকালের নাস্তার টেবিল জুড়ে গুরুগম্ভীর পরিবেশ বিদ্যমান। শুধু প্লেট চামচের টুংটাং শব্দ ছাড়া দ্বিতীয় কোনো রা নেই কারো মুখে। নীরব অস্থির, রীতিমতো দমবন্ধকর একটা অবস্থা। সবাইকে নাস্তা বেড়ে দেওয়ার দায়িত্ব পালনের পাশাপাশি আর চোখে মানুষটাকে দেখে যাচ্ছে ইরাম, এ.কে.এম আহমদ উদ্দিন, সাইবান সারিকার বাবা, সামিয়ার স্বামী এবং ইরামের খালু। পেশা একজন ব্যবসায়ী। ঠিক কিসের ব্যবসা সেটা ইরামের বিস্তারিত জানা নেই। এই মানুষটা সম্পর্কে জ্ঞান তার ভীষণই কম। শূন্য বললেও ভুল হবে না। কারো সাথেই মিশুক নন। ছোটবেলার স্মৃতি হাতড়েও এই লোকটার বিশেষ উপস্থিতি ইরাম মনে করতে পারছে না। পাশাপাশি বসার বদলে সামিয়া এবং আহমদ বসেছেন একে অপরের মুখোমুখি। টেবিলের দুপাশে দুজন, যেন মাঝখানে কেউ দেয়াল তুলে দিয়েছে। বাবার পাশে বসা সারিকা বিশেষ অস্বস্তিতে আছে, তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। কেমন যেন হাঁসফাঁস করছে। ইরাম টেবিল ঘুরে নীরব আহমদের প্লেটে আলু ভাজি বেড়ে দিতেই তিনি প্লেট দূরে ঠেলে বলে উঠলেন, আমি আলু ভাজি খাই না। ইরাম ভড়কে গেল। সামিয়া ভ্রু কুঁচকে তাকালেন। কবে থেকে? আলু ভাজি তোমার পছন্দের নাস্তা? আজকে থেকে আর পছন্দের নেই। গলা ধাক্কারে দিয়ে ইরাম বলল, আপনাকে তাহলে ডিম পোচ করে দিই খালু। 2 মিনিট, একটু বসুন। হাত তুলে ইরামকে থামিয়ে দিল আহমদ। চা পরোটায় আমার হয়ে যাবে, থ্যাঙ্কস। ডিমের খোসার ওপর হাঁটা বোধ হয় একেই বলে। শুধু ইরামই নয়, বরং বাড়ির প্রত্যেক সদস্যই ভীষণ সচেতন হয়ে উঠেছে। ইরাম বেশি তর্ক না করে চেয়ার টেনে বসলো। কোনোমতো আধখানা রুটি সে শেষ করেছে। সে সময় সামিয়া কথা বলার সিদ্ধান্ত নিলেন। না জানিয়ে মালয়েশিয়া থেকে হুট করে চলে এলে যে? কেন, ঢাকঢোল পিটিয়ে সানাই বাজিয়ে আসা উচিত ছিল বুঝি? ভ্রু কুঁচকে ফেললেন সামিয়া।
সেটা বলিনি। না, না, বলে ফেলো। তুমি যা বলো তাই তো হয়। আমার উপর কথা বলার কোনো অধিকার অন্য মানুষের আছে? শখ, স্বপ্ন, ইচ্ছা সব তোমারই পূরণ হতে হবে। বাকিদের দিক ভাবার প্রয়োজন নেই। আহমদ টেবিল চাপড়ে উঠে দাঁড়ালেন সামিয়া তীব্র দৃষ্টিতে তাকালেন স্বামীর দিকে। তুমি অভদ্র আচরণ করছো বলে মনে হচ্ছে না? নিজের মর্জি মতো যাকে তাকে বাড়ির বউ বানানোর সময় তোমার মনে হয়নি তুমি লিমিট ক্রস করছো? আহমদের কণ্ঠ শান্ত, অথচ তার কথার মাঝে অদ্ভুত একটা তেজ আছে। উপেক্ষা করা অসম্ভব। সারিকা নিজের বাবা মায়ের উত্তপ্ত ক্রোধের মাঝে একটুখানি শীতল হাওয়া হতে চাইল। মম, ড্যাড, প্লিজ, তোমরা বাচ্চা না। এটা নাস্তার টেবিল। অন্য বাড়ির মানুষের সামনে এসব কি ধরনের উদ্ভট আচরণ? অন্য বাড়ির মানুষ যে ইরাম, তাতে কোনো সন্দেহ নেই। মেয়েটা এমন সময়েও ঠিক কি একটা ঠেস দিয়ে দিল। ইরাম একটি নিঃশ্বাস ফেলে ভদ্র অথচ আত্মবিশ্বাসী গলায় বলল, খালু, খালামণি, আপনারা প্লিজ আমাকে নিয়ে ঝগড়া করবেন না। যদি আমার জন্য এই দ্বৈরথ সৃষ্টি হয়ে থাকে, তবে করজোড়া ক্ষমা করজোড়ে ক্ষমা প্রার্থনা করা ছাড়া আমার আপাতত আর কিছু করার নেই। প্লিজ আপনারা শান্ত হন। আমরা নাস্তা করি। আলাপ আলোচনা সব না হয় খালু আপনি বিশ্রাম নেওয়ার পর করা যাবে। আহমদ বাঁকা দৃষ্টিতে ইনামকে দেখলেন। তারপর এক চুমুকে গরম চায়ের কাপ শেষ করে ঠাস করে চেয়ার ঠেলে টেবিল থেকে উঠে গেলেন। আমার হয়ে গেছে। এটুকুই। তিনি আর বসলেন না। লম্বা পা ফেলে বাড়ির অন্দরমহলে আড়াল হয়ে গেলেন। আহমদ চলে যেতেই সামিয়া নিজের চেয়ারে ধপ করে বসে পড়লেন। কপালে হাত ঠেকিয়ে চোখ বুজে ফেললেন। সারিকা এগিয়ে নিজের মায়ের কাঁধে হাত রাখল। মম, ইটস ওকে। তুমি জানতে এমনটা হওয়ারই ছিল। ইরামেরও ইচ্ছে হলো নিজের খালামণিকে একটু সান্ত্বনা দেয়, তবে সে সুযোগ হলো না। পদশব্দ ভেসে এলো। ঝট করে ফিরে তাকাতে এসে দেখলো ভেতরে ঢুকেছে সাইবান। কারো দিকেই তাকায়নি সে। সামিয়া আর সারিকা দুজন দুজনের গোপন কথোপকথনে ব্যস্ত থাকায় বিশেষ নজরপাত করেনি। সাইবানের হাঁটুর দিকে জিন্সের ছেঁড়া অংশ এবং ঘাড়ের দিকে লালচে দাগ ইরামের দৃষ্টি এড়ালো না। সাইবান ওপরে উঠে যেতেই সেও টেবিল থেকে উঠে ছুটে চলে গেল বেডরুমের দিকে। বেডরুমে ঢুকে যথারীতি ইজানকে ক্রিবে নিদ্রাচ্ছন্ন দেখতে পেল সাইবান। ছোট্ট শিশুটি দুই হাত মুঠো করে গভীর ঘুমে আচ্ছন্ন। পাতলা ঠোঁট জোড়া হালকা ফাঁক করা, সেখান থেকে লালারস গড়িয়ে বালিশে পড়ছে। বাঁকা হাসলো সাইবান। লাইফ তো তোরই পোটলা। খাওয়া দাওয়া, কাদা, হাগুমতো ঘুম, সার্কেল অ্যান্ড গোয়িং। মাথা ঝাঁকিয়ে নিজের জ্যাকেটটা খুলে নিল সে। ভেতরের ট্যাঙ্ক টপ বেরিয়ে আসতেই ত্বকের ওপর লালচে নীলাভ দাগ পরিষ্কার হলো। মারামারির সময় সেও কম কিছু হজম করেনি। তবে অতি উত্তেজনায় আদ্রেনালিনের আদ- আদ্রেনালিনের ক্ষরণে তখনও ওসব গায়ে লাগেনি। এখন লাগছে। গরম পানির ভেতর বসে থাকতে হবে ঘন্টাখানেক। জাকুজির কথা মনে পড়ল। কিন্তু হাতে তো সময় নেই। দুপুরের আগে আবার সিলেটের জন্য বেরিয়ে যেতে হবে। সে যখন ঘাড়ে একটা তোয়ালে ঝুলিয়ে বাথরুমে কুইক শাওয়ার নিতে যাবে, তখনই বেডরুমে ঢুকলো ইরাম। খানিকটা হাঁপাচ্ছে, ছুটে এসেছে বোঝা যাচ্ছে। সেভেন এমন মুহূর্তেও মজা নিতে ছাড়ল না। মাথা কাত করে স্ত্রীকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে বলল, স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়তে আর তর সইছে না যে ছুটতে ছুটতে এসেছেন? বলে শাহরুখ খান স্টাইলে বুক চেতিয়ে দুবাহু মেলে ধরল সাইবান। ইরাম বোধক শব্দ করে এগিয়ে এসে চাপড় দিয়ে তার মেলে ধরা হাতে। মজা বন্ধ করো। সারা রাত কোথায় ছিলে? আর এসব কিসের দাগ? ব্যথা পেয়েছো কিভাবে? মুখ থুবড়ে ম্যানহোলে পড়েছো এমন গল্প আমার বিশ্বাস করতে বলবে না। বেশি কিছু না, এই একটু শক্তি প্রদর্শন প্রতিযোগিতায় অংশ নিয়ে এলাম আর কি। রাত না হলে আবার খেলা জমে না। সাইবানকে ঠেলে জোরপূর্বক বিছানায় বসিয়ে দিল ইরাম। অতঃপর দ্রুত হাতে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ফার্স্ট এইড কিট নিয়ে এসে বসলো। সাইবান ভ্রু তুলে বিষয় নিয়ে রমণীর কর্মকাণ্ড দেখে গেল। ইরাম অ্যান্টিসেপটিক দিয়ে তুলো ভিজিয়ে সাইবানের কাছে সরে এলো। নরম আঙুলে তার মাথাটা সামান্য কাত করে ঘাড়ের দিকটার দাগটা ভালোভাবে পর্যবেক্ষণ করলো। কেউ ঘুষি মেরেছে এখানে। এতটা কাছ থেকে ইরামের উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে গেল সাইবানের ঘাড়। শিউরে উঠল সে, না চাইতেও। চোখ জোড়া অজান্তেই বন্ধ হয়ে এলো। ইরাম থেমে নেই। তোরাটা লালচে হয়ে ওঠা ত্বকে বসিয়ে আলতোভাবে মুছে নিতে নিতে সে ফিসফিস করলো, মারামারি করেছো তুমি? জ্বালা হলো। দাঁতে ঠোঁট কামড়ে হিসিয়ে উঠল সাইবান। আপনার মাথার পেছনে তৃতীয় চোখ আপনার মাথার পেছনে তৃতীয় চক্ষু আছে মনে হচ্ছে। জ্বলছে? না সুখ লাগছে? চাপ দিন, আরো জোরে কষলে ভর্তা বানিয়ে ফেলুন।
রাগে গজগজ করে উঠল সাইবান। ইরামের ঠোঁটে মৃদু হাসি ছুঁয়ে গেল। এবার আরো খানিকটা কাছে ঝুঁকে এলো সে। সাইবানের ঘাড়ে তুলো দিয়ে মুছতে মুছতে আলতোভাবে ফু দিল জ্বালা কমানোর উদ্দেশ্যে। সাইবানের শিরদাঁড় বেয়ে শীতল তরঙ্গ খেলে গেল। মনে হলো ব্রেনের ভেতর নিউরনের শর্ট সার্কিট হয়ে গিয়েছে। শরীরের সর্বশক্তিতে সে নিজেকে নিবারণ করলো। ইরামকে ছোঁয়া থেকে দুহাতে টেনে ধরলো বিছানার চাদর, ভীষণ নিয়ন্ত্রণে। ইরামের অবশ্য এত কিছু খেয়াল নেই। সে একমনে নিজের কাজ করছে। ঘাট থেকে সাইবানের বুকের দিকটায় নেমে এলো সে। ট্যাঙ্ক টপের চিকন স্ট্র্যাপটা শক্তিশালী কাঁধের ওপর থেকে সামান্য নামিয়ে উন্মুক্ত করলো ত্বক। হার্টের ওপরের দিকটায় নীলাভ একটা ছাপ। এবার সত্যিই রাগ হলো ইরামের। দ্বিতীয়বার তোলা ভেজাতে ভেজাতে সে বলল, এসব আমার একদম পছন্দ না আলাদিন। ভদ্রঘরের ভদ্র ছেলেরা এমন করে না। সারা রাত বাইরে কাটানোর বিষয়টা না হয় আমি বাদ দিলাম, তবে নিজের এই অবস্থা করার মানে কি? অদ্ভুতরে হাসলো সাইবান। কেন? আমার জন্য আপনার কষ্ট হচ্ছে বুঝি? ইরাম ঠোঁট ফুলিয়ে ফেলল। তেমন কোনো চিন্তা না করে অজান্তে তোলা খানিকটা জোরে চেপে ফু দিয়ে বলে উঠল, হাজবেন্ডের জন্য চিন্তা করা বারণ বুঝি? মাদার ফা অস্ফুট একটা অশ্রাব্য শব্দ বেরিয়ে এলো সাইবানের ঠোঁট গলে। ইরাম বুঝতেও পারল না কি ঘটছে। নিজের কোমরে একটা হ্যাঁচকা টান খেলো। তার শরীরটা আছড়ে পড়লো বিছানার ওপর। গায়ের ওড়নাটা একপাশে ছড়িয়ে পড়লো। খোপা খুলে চুলগুলো নদীর স্রোতের ন্যায় মেলে গেল চারিপাশে। সেবানের ভারী ও শক্তিশালী পুরুষালীর শরীরটা তার ওপর উঠে এলো। ডান হাতের লম্বাটে আঙুলগুলো জড়িয়ে গেল ইরামের গ্রীবাদেশ জুড়ে। শীতল স্পর্শে কেঁপে উঠল ইরাম। পা দুটো ছটফট করে উঠতেই সাইবানের হাঁটু চাপ দিয়ে আটকে ফেললো তাকে। অবাক নয়নে চেয়ে রইল ইরাম নিজের ওপর ঝুঁকে থাকা মুখটার দিকে। হলদেটে ত্বক কেমন রক্তাভ হয়ে উঠেছে। কালো চোখ দুটোই ঝিলিক খেলে যাচ্ছে। ঠোঁট জোড়া হালকা ফাঁক হয়ে আছে। ভারী শ্বাস ফেলছে। চুলগুলো কপাল ছড়িয়ে পড়েছে। সাইবান আরো কাছে ঝুঁকে আসতেই ইরামের কপাল ছুঁয়ে গেল চুলের গোছা। শক্তভাবে চোখ চোখ বুঝে ফেলল রমণী। কেন তা নিজেও বলতে পারবে না। সেভেন অত্যন্ত মোহ নিয়ে তার মুখটা দেখল। ইরামের নাকে ছোট্ট একটা নোজপিন জ্বলজ্বল করছে। বস্তুটা এত কেন টানছে বোঝার আগেই সেভেন ঝুঁকে সেই নোজপিনের ওপর নিজের ঠোঁট ছুঁয়ে দিল। ইরাম হালকা ঝটকা দিয়ে উঠল, অথচ নড়তে পারল না। তার গলায় সেভেনের হাত আর একটু শক্ত হয়ে চেপে বসলো। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে ইরাম জ্বলজ্বলে চোখ মেলে তাকাতেই সেভেনের দৃষ্টি মোকাবেলা করতে হলো তাকে। তার গলার চাপটা বাড়িয়ে মুখটা একটুখানি ওপরে তুলে নাকে নাক ছুঁয়ে দিয়ে সাইবান ফিসফিস করলো, কল মি হাজবেন্ড এগেইন। আর আমি আপনাকে পৃথিবীতে বসিয়ে চাঁদ তারা ঘুরিয়ে আনবো। এমন পিশাচকে জাগাবেন না যাকে সইতে পারবেন না, মাই প্রেশিয়াস। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? ১৬তম পর্বটা কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। তো পরবর্তী পর্বের জন্য একটু অপেক্ষা করো। আমি খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণ এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।